ডক্টর এটি মাহবুল করিম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে প্রেক্ষাপটে আসলে যে মানুষগুলো ফেরত আসতে বাধ্য হচ্ছেন, শরীফ ভাইয়ের আগের আলোচনায় বা বিভিন্ন সময় তার রিপোর্টেও সেই বিষয়গুলো এসছে যে অনেকেই যারা এখান থেকে যান খুব একটা দক্ষ শ্রমিক হয়ে তারা সেখানে ফেরত যেতে পারেন না, কিংবা তাদের অনেক কাগজপত্র কথা সে বলছিল না এইমাত্র কিছুক্ষণ আগে বক্তব্য যে দালালদের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে যায়। একটা হিসাবে আছে যে যে মানুষগুলো ফেরত এসছেন ৩৪,০০০ কোটি টাকা তারা ব্যয় করেছেন, এরকম একটি তথ্য আমি গণমাধ্যমে পেলাম। এর একটা বড় অংশই যায় দালালদের পকেটে, এজেন্টদের পকেটে। অভিযোগ আছে এর একটা অংশ সরকারি কর্মকর্তাদের পকেটেও কারো কারো যায়। আপনার কাছে একটু জানতে চাই মতামত। এই অভিযোগ অস্বীকার বিষয়ে করছেন নাকি? সরাসরি আমি আপনাকে পরিসংখ্যানটা বলতে পারবো না বা সঠিক উত্তর দিতে পারবো না, কারণ যারা বিদেশে লোক পাঠান বেসিক্যালি এটা আমাদের মিনিস্ট্রি হলে কাজটা করে বিএমইটি এবং সরকারি কোম্পানি হিসেবে বোয়েসেল। আর বিএমইটির অধীনে হচ্ছে এজেন্ট বা সাব এজেন্টের বিষয়টা থাকে। সো দ্যাট এটা বিএমইটির ইস্যু যে লোক পাঠাতে গেলে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী তাদের সাথে এজেন্সির মাধ্যমে কোনো যোগাযোগ থাকে কি থাকে না। তবে এটা আমরা জানি যে এজেন্সিগুলো যখন লোক পাঠায় তখন কিন্তু তারা লোক কিন্তু দালালের মাধ্যমে সংগ্রহ করে, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে কয়েকটা টায়ারে এই দালালগুলো লোকগুলো সংগ্রহ করে সেই এজেন্সিকে দেয়। সেই এজেন্সি তখন ক্ষেত্র বিশেষে তাদের লাইসেন্স নাম্বারের এগেনস্টে অথবা তার মূল লাইসেন্স নাম্বার ঠিক রেখে আরও কিছু সাব লাইসেন্স তার নাম্বার থাকে তার এগেনস্টে পাঠায়। অর্থাৎ যদি কাউকে যদি সে জাল সার্টিফিকেট বা জাল কাগজ দিয়ে পাঠায়, ভবিষ্যতে যদি সে ফেরত আসে এবং আমাদের কাছে মিনিস্ট্রিতে বা বিএমইতে যদি কমপ্লেন করার পরে যখন খোঁজা হয়, খুঁজলে দেখা যাচ্ছে মূল এজেন্সি যাকে পাঠিয়েছে সে তাকে অস্বীকার করে, আমি তো তাকে পাঠিয়েছি, পাঠিয়েছে ওই এজেন্সি, সাব এজেন্সি। তখন সেটা সাব এজেন্সির ঘাড়ে যায়। অর্থাৎ যিনি আসলে বাস্তবে এই কাজটা করলেন সাব এজেন্সির তো আসলে পাঠানোর সুযোগ নেই, এজেন্সি হয়েই পাঠাতে হবে। সাব এজেন্সি কিন্তু একজন ডিলার হিসেবে কাজ করে। মূল এজেন্সির আরও কয়েকটা নাম্বার থাকে, অর্থাৎ লাইসেন্স নাম্বার থাকে। মূল যে নাম্বারটা সেটাতে সে কখনোই জাল সার্টিফিকেটের ইউজ করে না, কিন্তু বাকি যে বেশিরভাগ যে সমস্ত লোককে জাল কাগজপত্র দিয়ে পাঠায় সেটা অন্য একটা নাম্বারে পাঠায়, যার ফলে সে দেখা গেল, সোজা কথা বলি যে আমার নামে একটা লাইসেন্স আছে, আমার শালার নামে আছে, আমার বউয়ের নামে আছে, আমার ভাইয়ের নামে আছে, আমার অমুকের নামে আছে। সো দ্যাট যখন একটা ব্ল্যাক লিস্টেড হয় তখন সে আরেকটা ধরে, আরেকটা ব্ল্যাক লিস্টেড হয় তখন সে আরেকটা ধরে। যার কারণে এটা অলরেডি বর্তমান সরকারের সময় সে একটা নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে নিয়ে আসা হচ্ছে যে পরিবার বলতে কাদেরকে বোঝাবে, পরিবারের কে মূল লাইসেন্সধারী হলে পরে তার সাথে আর কে কে অন্তর্ভুক্ত হতে পারে। এটাকে একটু সংকুচিত করা হচ্ছে যাতে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের মাধ্যমে একাধিক লাইসেন্স দিয়ে এই কাজটা করতে না পারে। এটা আগে হয়েছে, বাট এখন এটাকে সংকুচিত করা হচ্ছে, পুরোপুরি করা হয় না। আরেকটা যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে কি পরিমাণ লোক নিঃস্ব হয়ে আসে, নিঃস্ব হয়ে আসার বিষয়টা কি, যারা বিদেশে যাচ্ছেন একটা পর্যন্ত অদক্ষ শ্রমিক হিসাবে যাচ্ছে। বিদেশে যেটা হয়, অন্যান্য দেশে হয়, তারা স্কিল এবং যেই দেশে পাঠায় সেই দেশের ভাষার একটা ন্যূনতম কথ্য ভাষার যে জ্ঞানটা আছে সেই ভাষার জ্ঞানটা দিয়ে তারা পাঠায়, যার ফলশ্রুতিতে তাদের ফেরত আসার হারটা খুব কম। কিন্তু আমাদের যেটা শরীফুল বলেন ফ্রি ভিসা, পাশাপাশি অদক্ষ কর্মী যারা বিদেশে যান তারাই কিন্তু ওখানে গিয়ে টিকতে পারেন না, কাজ পান না, কাজ না পেলে তখন তারা ঘোরাঘুরি করেন, আনডকুমেন্টেড হন, ভিক্ষা করেন, জেলে যান, তখন কোনো না কোনোভাবে আবার হয়তো দেশে ফেরত আসেন, তারা টোটালি নিঃস্ব হয়ে আসেন। এটার সংখ্যা আনুমানিক কম বেশি বলা যেতে পারে 15 থেকে 20%। এরপরেও এই 20%-এর বাইরেও কিন্তু আরও 20% কিন্তু খুব খারাপ একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে যারা 10 থেকে 12 বছর বা 15 বছর বিদেশে থাকলেন তাদের একটা অংশ ইতিপূর্বে যখন তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতেন সেই টাকাটা তখন তার ব্যাংক অ্যাকাউন্টে আসতো না, তিনি তার বিভিন্ন আত্মীয় স্বজন হতে পারে স্ত্রীর নামে অথবা মায়ের নামে বা ছোট ভাইয়ের নামে পাঠাতেন। তখন তার নিজের আত্মীয় স্বজনরা সেই টাকাটা হয় সরিয়ে ফেলতো, না হলে এমন কোনো কিছুতে ইনভেস্ট করতো যিনি 15 বছর পরে ফেরত আসলেন যে আমি একটা ব্যবসা করবো, আমার 15 লাখ টাকা আমি পাঠিয়েছি জমা থাকার কথা, ফিরে এসে দেখেন যে তার কোনো টাকা পয়সাই নেই, অথচ তিনি কিন্তু 15 বছর ধরে প্রচুর টাকা পয়সা পাঠিয়েছেন, তিনিও কিন্তু এক পর্যায়ে নিঃস্ব হন। তো এই যারা ফেরত এসেছেন, মূলত আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দেই যে 2020 পরবর্তী আমাদের 4,25,000 লোক ফেরত এসেছিল করোনা পরবর্তীতে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু আমাদের ওয়েস্টার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের রেজ প্রজেক্টটা নেওয়া হয় এবং এটা বিশ্বের সর্ববৃহৎ রিইন্টিগ্রেশন প্রোগ্রাম। এর পূর্বে ফিলিপাইন 25,000 লোক নিয়ে একটা রিইন্টিগ্রেশন প্রোগ্রাম করেছিল, তারপরে কিন্তু আমাদের এই রিইন্টিগ্রেশন প্রোগ্রামটা। এবং আমরা যখন কাজ করতে গেলাম দেখলাম যে 4,25,000-এর মধ্যে আমাদের কাছে 2 লক্ষ লোক এবং অতিরিক্ত আরও 64,000-এর ডাটা আমাদের কাছে আমরা কালেক্ট করি। এবং এই লোকগুলোকে যখন আমরা ফেস করলাম তখনই আমরা এটা দেখতে পারি যে এর মধ্যে 80% হচ্ছে যারা টোটালি নিঃস্ব হয়ে আসে, অর্থাৎ 6 মাসের মধ্যে ব্যাক করেছে, আর বাকি যারা আছে তারা। জি, আপনার সেই প্রক্রিয়া নিয়ে আমি জানতে চাই, কিন্তু এই যে 6 মাসের মধ্যে নিঃস্ব হয়ে আসছে তার
মানে লোকটা সেখানে গিয়ে আসলে তেমন কোনো কাজ তিনি পায়নি। টাকা খরচ করে গিয়েছেন, কিন্তু কেন যেই কেন তাকে নিঃস্ব হয়ে আসতে হলো? নিশ্চয় ওই যে যেটা একটু আগে বলা হলো যে তাকে যখন মানে যেই ওয়ার্ক পারমিট নিয়ে তার যাওয়ার তার মানে কথা, যেই শর্তে তার যাওয়ার কথা, সে পাসপোর্ট বা ডকুমেন্ট যেটা পাওয়ার কথা সেটা তাকে কখনোই 2-3 দিন আগে দেওয়া হয় না। এখানে জাস্ট কি- এয়ারপোর্টে পৌঁছানোর আগে বলা হয় যে আপনি চলে আসেন, আপনার 2 ঘন্টা পরে এখানে কি ফ্লাইট। গেটকিপার হিসাবে সরকারি কর্মকর্তারা দায় এড়াতে পারেন আসলে, যে শুধু এজেন্সি বা না, দালালদের উপরে পারে দায় না। দেওয়া যথেষ্ট আমরা হয়? তাদেরকে আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে আপনি যখন বাইরে যাবেন তখন আপনার যে ভিসাটা, সেই ভিসাটাকে ওয়ার্ক পারমিট রয়েছে, এতে কয় ঘন্টা কর্মক্ষেত্রের কথা বলা আছে, কতক্ষণ ছুটির কথা বলা আছে, খাবারের কথা বলা আছে বা আবাসনের কথা বলা আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় একজন ওই অশিক্ষিত কর্মী- মানুষের পক্ষে সেটি যাচাই করা সম্ভব? আমরা তাদেরকে বলি, কিন্তু অশিক্ষিত মানুষের পক্ষে যাচাই করা সম্ভব না। আমরা তাকে বলছি না যাচাই করতে, আমরা বলছি আপনি এটা পাওয়ার পরে আপনার বিএমইটির কথা যেটা বললাম, বিএমইটির কিন্তু আপনার প্রত্যেকটা জেলাতে অফিস রয়েছে, টিটিসিগুলো উপজেলাতে রয়েছে। আমরা তাদেরকে বলি যে আপনারা পাসপোর্টে যখন ওয়ার্ক পারমিটটা পাবেন সেটা আপনি লোকাল টিটিসি থেকে দেখান, সেখান থেকে আপনাকে কনফার্ম করবে যে আপনাকে ওয়ার্ক পারমিট আসছে, কত টাকা বেতনে, কত ঘন্টা বেতনে আপনি যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় তারা বিদেশ যাওয়ার স্বপ্নে এতটাই বিভোর হন যে যখন ওখান থেকে বলা হয় যে তোমার কালকে রাতে বা কালকে সকালে ফ্লাইট, তখন সে আর ওই পাসপোর্টে কি আছে না আছে এটা দেখানো প্রয়োজন মনে করে। সে সব জায়গায় বলে আমি বিদেশ যাচ্ছি, স্বাভাবিক, বিদেশ যাচ্ছি, যিনি সে তো চলে আসলে যায়। বাধ্য হয়ে বিদেশে যান এবং সবকিছু বিক্রি করে ফলে তার কাছে স্বপ্নটা সেরকমই থাকবে।